আনন্দ ধারা বহিছে ভুবনে, আনন্দ ধারা বহিছে ভুবনে, দিন রজনী কত অমৃত রস উথলি যায় অনন্ত গগনে, আনন্দ ধারা বহিছে ভুবনে। যে এক্সিকিউটিভ কমিটির মেম্বার হতে হবে বা সভাপতি হতে হবে তা না। বেইনকে বিভিন্নভাবে, বেইন আমাদেরই অর্গানাইজেশন, বেইনকে আমরা বিভিন্নভাবে সাহায্য করতে পারি। দেখেন এর আগে বেইনে অনেক ইলেকশন হয়েছে, আমাদের যে ইলেকশন কমিশনাররা তারাও কিন্তু বেইনকে ভালোবেসে আমাদের এই যত কষ্ট সহ্য স্বীকার করেছেন, কিন্তু তারা কিন্তু একটা গোল যে কমিউনিটিকে আমরা সার্ভ করি। তো যত ইলেকশন কমিশনার বলেন এবং ইলেকশন কমিশনারদের যারা সাহায্য করছেন তাদের ট্রিমেন্ডাস কন্ট্রিবিউশন আমাদের কমিটিতে আছে। তা আমি সবাইকেই বেইনের পাস্টে যারা বেইনকে সার্ভ করছেন উইদিন দ্য কমিউনিটি, আউটসাইড দ্য কমিউনিটি, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। তবে আমি একজন লোককে আজকে এখানে আমি তার কথা না বললেই নয়, সে হচ্ছে আমাদের মামুন ভাই, জাহিদ ওসমানী মামুন। আপনারা জানেন যে বেইন প্রাইমারিলি একটা কালচারাল অর্গানাইজেশন, আমাদের বেশিরভাগ অনুষ্ঠানের কালচারাল অনুষ্ঠান। তা আমি সেকেন্ড টাইম যখন বস্টনে ফেরত আসি তখন থেকে একজনকে দেখছি যত আমাদের কালচারাল অনুষ্ঠান। তা আপনারা জানেন যে গানের লবণ হচ্ছে, উনি বলেছিলেন যে যখন বেইনের সদস্য যারা ওখানে বামনদাও ছিলেন, তারপরে বিনয়দা যারা আরও আলম সাহেব ওনারা ছিলেন, উনি বলেছেন টক শোতে বেইন সম্পর্কে, আপনারা দেখেছেন কিনা জানি না। আর সম্প্রতি 28 তারিখ আমার দেশে সঞ্জীব চৌধুরী একটা লেখায় আমার কথা লিখতে গিয়ে উনিও লিখেছেন বেইন সম্পর্কে, আরো কিছু প্রকাশ হচ্ছে আর কি। তো এখন আমরা স্টার্ট করেন প্লিজ। ভাবে কেক কাটবেন, তো তার আগে আমি এই আজাদ ভাই এবং শাহিন ভাইদের একটু প্রায়ার অ্যাপয়েন্টমেন্ট আছে, ওনাদের যেতে হবে। তো ওনাদের আমি একটু সংক্ষিপ্ত বক্তৃতা দিতে আমি শাহিন ভাইকে প্রথম ডাকছি। তো জানেন উইকেন্ড লিমিটেড, আর কমিউনিটিতে বহু দাওয়াত থাকে, তো সব জায়গায় তো প্রেসিডেন্টদের যেতে হয়, তো আমরা ওনাদের এক্সকিউজ করবেন। ধন্যবাদ প্রিন্স। আসসালামু আলাইকুম। 42 বছর বাংলাদেশের বয়স হলো এবং 42 বছরের কিছু বেশি বয়স হয়েছে বেইনের। আপনাদেরকে সকলকে বেইনের তরফ থেকে এবং আমার তরফ থেকে শুভেচ্ছা। এবং আমি দু একটা পয়েন্ট আমি বলবো, যেটা আমি মনে করি যে 42 বছরে আমরা কি কি অর্জন করেছি আমি খুব সংক্ষেপে বলবো। যে বেইনে আমরা যারা মেম্বার আছি, ছোট বড় বেটে লম্বা, বেইনের প্রাক্তন মুরব্বিয়ান, বর্ষিয়ান সভাপতিবৃন্দ, কার্যকরী কমিটি এবং উপস্থিত সুধীবৃন্দ, আপনাদের সবাইকে স্বাধীনতার লাল সালাম। আপনাদের সবাইকে বেইনের 42তম জন্মদিনে স্বাগতম। আমি স্বাধীনতা সম্পর্কে বেশি কিছু বলবো না। আপনারা জানেন যে আমার পরে আরও অনেক বর্ষিয়ান বড় ভাইয়ের রয়েছেন, ওনারা আপনাদেরকে সেভাবে সেদিকে আলোকপাত করবে। আমি বেইনে
যে কদিন দায়িত্বে ছিলাম সেই কদিনের কিছু অভিজ্ঞতা থেকে আমি আপনাদের সাথে কয়েকটা মূল্যবান জিনিস শেয়ার করবো। আপনারা ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা করবেন। বেইনের জন্ম আপনারা সবাই জানেন 7ই মার্চ 1971 সাল, এবং অনেক চড়াই উত্তরের মাঝে বেইনের এমন এক পর্যায়ে চলে এসেছিল যে বেইনের প্রায় অবমৃত্যু হওয়ার উপক্রম ছিল, এবং সেই বেইন আবার পুনরুজ্জীবিত হয়েছে। আজকে সেই বেইনের ছত্রছায়ায় আমরা সবাই বিভিন্ন অনুষ্ঠানে এসে বেইনের বিভিন্ন কার্যকলাপ এবং সাংস্কৃতিক এবং সাংগঠনিক প্রক্রিয়াগুলো আমরা দেখে আমরা আমাদের সময় ব্যয় করি। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের গৌরবান্বিত অংশীদার 1971 সালের 7ই মার্চ বেইন এর জন্ম। এখানে সেই রক্তাক্ত স্বাধীনতা সংগ্রামের সময় যে সমস্ত মুরব্বীগণ এখানে যারা অনেকে লেখাপড়া করতে ছিলেন এবং অনেকে ছাত্রাবস্থায় ছিলেন এবং অনেকে এখানে চাকরি করতে এসেছিলেন, ওনাদের সাহায্য এবং সহযোগিতায় বেইন বাংলাদেশের স্বাধীনতার পক্ষে আমেরিকাতে বিভিন্ন অঙ্গরাজ্যে বিভিন্ন ডিগনিটারির সাথে যোগাযোগ করে যে ফান্ড রেজ করেছিল, সেই ফান্ড রেজ করার অর্থটা বাংলাদেশের স্বাধীনতার পক্ষে কাজ করেছিল। সেই স্বাধীনতার পক্ষে কাজ করার বিনিময়ে আজকে আমরা পৃথিবীর মানচিত্রে বাংলাদেশের লাল সবুজ পতাকা এবং বাংলাদেশের নাম পৃথিবীর মানচিত্রে খচিত করেছে। আপনারা জানেন যে এমন এক পর্যায়ে আমাকে ডক্টর হাকিম সাহেব ওনার অ্যাডক কমিটির মাধ্যমে আমাকে দায়িত্ব দেন। তখন বেইনের সদস্য সংখ্যা ছিল মাত্র 17 জন, কেননা তার আগে 4 বছর বেইন সম্পূর্ণভাবে নিস্তব্ধ হয়ে গিয়েছিল বিভিন্ন কারণে। এবং আপনারা জানেন যে উৎস থেকে যে কারণে বেইন 4 বছরের জন্য সম্পূর্ণ নিষ্ক্রিয় ছিল, তার পিছনে কিছু কালো হাত ছিল। কিন্তু আমাকে দায়িত্ব দেওয়ার পরে আমি আমার সদস্য এবং সদস্যদের সমন্বয়ে এবং এই কমিউনিটির মুরব্বী এবং আপনাদের সবার সাহায্য এবং সহযোগিতায় বেইনকে আবার আমি পুনরুজ্জীবিত করতে পেরেছি। পরবর্তী সময়ে যখন একটা ইলেকশন আসে, আমি এবং সুহাস এবং মেহেদি আমরা আমাদের নির্বাচনে জয়ী হয়ে আমি দ্বিতীয়বারের মতো আপনাদের সেবা এবং শুশ্রূষা করার সুযোগ পেয়েছি। জানি না কতটুকু করতে পেরেছি, আদৌ হয়তো মনে প্রশ্ন জেগে আছে যে আরো কিছু করতে পারতাম তাহলে আরো ভালো লাগতো। তবে হয়তো আমি আশা করছি যে আমি যেটা করতে পারিনি, আমাদের পরবর্তীতে যারা আসবেন তারা আরো ভালো করবেন এবং আমাদের কমিউনিটির বিভিন্ন খুঁটিনাটি বিষয়গুলো যেগুলো আমাদের কমিউনিটির সদস্য এবং সদস্যরা যাতে উপকৃত হন সেই সমস্ত দিকে নজর দেবেন এবং আমরা এইভাবে বেইনকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সর্বাত্মক সাহায্য এবং সহযোগিতা করে যাব। দু একটা প্রসঙ্গ আমি একটু উল্লেখ করতে চাচ্ছি এই কারণে, আমি বেইনে যখন 2 প্রেসিডেন্ট ছিলাম তখনও কিছু কিছু লোকজন বলতো যে বেইন শুধু সাংস্কৃতিক অঙ্গ নিয়ে ব্যস্ত। আসলে কিন্তু কথাটা আদৌ সত্য না, তার প্রমাণ আপনারা আজকে দেখতে পাচ্ছেন। দু একটা প্রসঙ্গে আমি আপনাদেরকে উল্লেখ করছি, কেননা আমার যতটুকু মনে পড়ে এবং আমি যতটুকু ইনভলভ ছিলাম এবং আমার আগেও যারা ইনভলভ ছিল এবং আমার পরেও যারা ইনভলভ আছেন, আমরা মোটামুটিভাবে বেইনের কার্যক্রম শুধু সাংস্কৃতিক অঙ্গনের বাইরেও অনেক দূর পর্যন্ত নিয়ে গিয়েছি এবং তার প্রমাণ
আমি আপনাদের কয়েকটি দিচ্ছি, আপনারা একটু ধৈর্য সহকারে একটু শুনবেন। প্রথমত আমরা বেইন এবং বিজনে এবং আবিয়া মিলে সোনোফিল্টারের উদ্ভাবক ডক্টর আবুল হোসেন সাহেবকে আমরা সম্বর্ধনা দিয়েছিলাম। আমরা বেইন এবং বিজনে একসাথে মিলে আমরা এই পুনর্মিলনী করেছিলাম। আমরা বাংলাদেশে যখন ফ্লাড হয়, আমরা ফ্লাডের জন্য ফান্ড রেজ করে বেইনের মাধ্যমে বাংলাদেশের হাজার হাজার ডলার আমরা পাঠিয়েছি। যখন মিস্টার বশর সাহেব মারা যান, আজ থেকে 14-15 বছর আগে, ওনার ডেড বডি আমরা বাংলাদেশে পাঠিয়েছি এবং ওনার স্ত্রী যাওয়ার সময় আমরা ওনাকে $3000 আপনাদের কাছ থেকে ফান্ড রেজ করে ওনার স্ত্রীর হাতে তুলে দিয়েছিলাম, যাতে উনি দেশে গিয়ে অন্তত দুটো ডাল ভাত খেতে পারে কিংবা কিছু একটা করতে পারে। আমেরিকান মেন স্ট্রিম পলিটিক্সের সাথে আমরা জড়িত ছিলাম, বেইন জড়িত ছিল। আপনারা জানেন বর্তমান গভর্নর ডেভাল প্যাট্রিক সাহেব আমাদের বেইন অনুষ্ঠানে এসেছিলেন, স্টিভ গ্রসম্যান এসেছিলেন এবং কেমব্রিজের মেয়র সাহেব আমাদের ডক্টর নুরুল সাহেব যখন আমাদের ডক্টর ইউনুস সাহেব যখন নোবেল পুরস্কার পান, আমরা সিটি হলের সামনে মেয়রকে নিয়ে আমরা একত্রিত হয়েছিলাম এবং উনি উদ্ভাসিত কণ্ঠে বাংলাদেশকে একনলেজ করেছিলেন এবং ইউনুস সাহেব সম্পর্কে বলেছিলেন। তো এগুলার দু একটা খুঁটিনাটি ব্যাপার আমি আপনাদের স্মরণ করে দিলাম এই কারণে যে আমাদের পিছনে যারা শুধু বেইনকে এককভাবে বলে বেইন সাংস্কৃতিক অনুষ্ঠান শুধু, এর বাইরে আর কিছু নয়, সেটা ভুল। কেননা এর আরও প্রমাণ আপনারা দেখতে পাচ্ছেন যে রিসেন্টলি আমরা যখন বেলাল ভাই যখন প্রেসিডেন্ট ছিলেন, উনি চেষ্টা করেছিলেন একটা কমিউনিটি সেন্টার কেনার জন্য। বেনির কাছ থেকে বেনির ফান্ড উনি ধার নিয়েছিলেন এবং সেটা আবার সুদিয়ে দিয়েছেন। উনি চেষ্টা করেছেন যে একটা কমিউনিটি সেন্টার করার জন্য। সেভাবে গ্রিন একটা মসজিদ হচ্ছে, সেই মসজিদে আমরা কিছু বেনের পক্ষ থেকে সাহায্য এবং সহযোগিতা করেছি এবং সেটাকে আমরা ফেরত পাবো। সুতরাং আমাদের উপলক্ষ শুধু কালচারাল দিকটা না, এই কালচারাল দিকের বাইরেও যে আমরা কমিউনিটির উন্নয়ন, দেশের উন্নয়ন, জনগণের উন্নয়নের জন্য আমরা সবসময় সাহায্য এবং সহযোগিতা করে আসতেছি, এটা অনস্বীকার্য। সুতরাং সবশেষে আমি বলবো আপনারা দোয়া করবেন যাতে বেইন আগামীতে আরও ক্লোজলি সামাজিক এবং সাংস্কৃতিক এবং দেশীয় ডেভেলপমেন্টের কাজে যদি ইনভলভ হতে পারে এবং আমাদের ছেলে মেয়েরা যদি আজকে যে বাংলা স্কুলে যাচ্ছে, যে বেইনের একটা বাংলা স্কুল চলতেছে, যাতে আমরা আরও ফান্ড উঠিয়ে আমাদের অন্যান্য দিকগুলো যাতে আমরা যদি কভার করতে পারি, সেই জন্য আপনার সাহায্য সহযোগিতা করবেন এবং আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি আশা করব আমরা যেন সবাই একসাথে মিলিতভাবে একত্রিতভাবে আমরা এই অ্যাসোসিয়েশনের ঐতিহ্য আর মান আর সম্মান আমরা রক্ষা করতে পারি। থ্যাংক ইউ। ধন্যবাদ প্রেসিডেন্ট প্রিন্স শহীদুল ইসলাম। আমি বাংলাদেশের 42তম স্বাধীনতা এবং বেইনের 42তম জন্মদিবসের জন্য
আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং বাংলাদেশ এবং বেন দীর্ঘজীবী হোক, উন্নতি করুক এই কামনা করি। আজকের অনুষ্ঠানের ব্যবস্থাপকদের জন্যও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এবং সুধীমণ্ডলী আপনাদের অংশগ্রহণের জন্য আপনাদের স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। 1970-71 যখন দেশে নানা রকম দুরবস্থা, ঘূর্ণি, ফ্লাড, পাক সরকারের অব্যবস্থা, অবজ্ঞা, অশ্রদ্ধা, তারপরে যখন ওনারা গণহত্যা আরম্ভ করলো আমাদের মা বোনদের, দেশবাসীদের এবং পাক সেনাদের এবং তার সহযোগীদের অত্যাচারে আমরা এখানে যে অল্প কয়জন তখনকার পূর্ব পাকিস্তানি মানে বাংলাদেশি ছিলাম, আমরা নিজেরা সিদ্ধান্ত নিলাম, আমি ডক্টর মাহবুল আলম, ডক্টর রাজাউর রহমান, তাইবুদ্দিন মাহতাব, সোহরাব হোসেন, তারপরে মোহাম্মদ হোসেন খান, উনি লেমনিস্টারে থাকেন, ডক্টর মঞ্জুর আহমেদ, উনি কানেটিকাটে ছিলেন। আমি মাহবুল আলম ভাইকে ফোন করি, আমরা দুজন অনেক কথা বলি। আমার স্ত্রী শ্যামলী, দীপা এবং সালমা ভাবি অতি ঘনিষ্ঠ বান্ধবী ছিলেন। আমাদের ঘন ঘন যাতায়াত ছিল, আমরা আলাপ করে আমরা বসে তারপরে আমরা সিদ্ধান্ত নেই। আমাদের প্রাথমিক উদ্দেশ্য ছিল, আপনারা শুনতে পাচ্ছেন? আমাদের প্রাথমিক উদ্দেশ্য ছিল দুইটা। একটা অতি সামান্য হইলেও দেশে কিছু সাহায্য করা, ম্যাটেরিয়াল, আর্থিক বা যাই হোক। আর দ্বিতীয়ত হলো আমাদের স্বাধীনতার দাবি যে অতি ন্যায্য, সেটা এখানে নানাভাবে পৌঁছিয়ে দেওয়া। প্রথমটার জন্যে আমরা নিজেদের বেতনের সামান্য কিছু অংশ কিছুদিন ধরে দিয়ে এবং ডক্টর রাজাউর রহমান ওনার সঞ্চিত $5,000 দিয়ে আমরা অতি শীঘ্রই $16,664 পাঠিয়েছি এবং আমরা কমিউনিকেশন যন্ত্রপাতি এবং অন্যান্য ইনস্ট্রুমেন্ট সহ শুধু কমিউনিকেশনের যন্ত্রপাতিরই এখানে দাম ছিল $70,000, বাকি ইনস্ট্রুমেন্টগুলোর দাম ছিল $150,000। আমরা আমাদের দাবি ন্যায্য জানিয়ে অনুরোধ করে আমরা ইনস্ট্রুমেন্টগুলো $17,700 পেয়েছি। এগুলো সব আমাদের সভাপতি ডক্টর মাহবুব আলম বঙ্গবন্ধুকে চিঠি দিয়েছেন। আমাদের লোক ইনস্ট্রুমেন্টগুলো নিয়ে জেনারেল ওসমানীকে দিয়েছেন এবং ডক্টর আলমের চিঠির কপি আমাদের সভাপতি, বাংলাদেশের সভাপতি বিচারক আবু সাহেদ চৌধুরীকে এবং অর্থমন্ত্রী তাজউদ্দিনকে পৌঁছিয়ে দিয়েছেন। আমাদের রিপ্রেজেন্টেটিভ এখান থেকে ভারতে গিয়েছেন এবং আমি নিজে এবং আমার সহকর্মীরা কেউ ইউনাইটেড নেশনসে গিয়েছি। নিউ ইয়র্ক সিটিতে জর্জ হ্যারিসন, রবিশঙ্করের বাংলাদেশের কনসার্টে গিয়েছি, ওয়াশিংটনে গিয়েছি এম্বাসিতে এবং কংগ্রেসে। আমি নিজে চিঠি লিখেছি টু প্রেসিডেন্ট নিক্সন, সেক্রেটারি অফ স্টেট কিসিঙ্গার, সিনেটর J.W. Fulbright, Chairman of Foreign Relations Committee, Senator Ted Kennedy, Senator George McGovern, Senator Jean McCarthy এবং স্পিকার জন ম্যাককর্মিক এটসেট্রা এবং এশিয়ান অ্যাফেয়ার্সের হাউসের চেয়ারম্যান, নাম ভুলে গেছি, কাগজপত্র সব আমার কাছে এবং সালমাবাবির বাসায় আছে, এগুলো করেছি। তারপরে আমরা এখানে স্থানীয় সমস্ত বিশ্ববিদ্যালয়ের গ্রেটার বস্টনে প্রফেসরদের অ্যাপ্রোচ করেছি। সমস্ত ছাত্র সংস্থা যেমন MITর সঙ্গম অফ ইন্ডিয়া, ওরা আমাদের হেল্প করেছিল, ওদের সহযোগিতা নিয়েছি। এখানকার মিডিয়ার মধ্যে চ্যানেল 2 এবং 44 যেটা এডুকেশনাল চ্যানেল এবং বস্টন গ্লোব এবং বিভিন্ন ইউনিভার্সিটির পাবলিকেশনগুলো, সাউথ ইস্ট এশিয়ান স্টুডেন্ট, এরা আমাদের খুব সাহায্য করেছে। এখানকার জনগণ, এখানকার ভারতীয় যারা ছিলেন, আমি ট্যাগোর সোসাইটি তার 2 বছর আগে প্রতিষ্ঠিত, তার আমি চেয়ারম্যান। ট্যাগোর সোসাইটির সদস্যরা, আমরা ভারতীয়রা, আমেরিকানরা, আমরা একত্রে সব কাজ করেছি এখানে। তারপরে এর মধ্যে যখন কিছু আলোড়ন সৃষ্টি হলো, যতদূর আমরা জানি যে বস্টনেই প্রথম সংস্থাটা হয়, আপনারা শুনেছেন। আমরা পোশাকিভাবে মার্চের প্রথম সপ্তাহে হলেও ব্যক্তিগতভাবে আমি এবং মাহবুল আলম সাহেব 70 থেকেই আমরা এগুলোতে চিন্তা করছি, দেশের ওই ফ্লাড, ঘূর্ণিবার্তা এবং পাক সরকারের সেনাবাহিনীদের অত্যাচারে।
তো আমরা 1.5 বছরের এই কাজকর্ম নিয়ে আমরা একটা বিরাট আমাদের জেনারেল মিটিং করি, 6 অঙ্গরাজ্যের সবাইকে জানিয়ে, নিউ ইয়র্ক এবং ওয়াশিংটনকে জানিয়ে, সেখানে আমাদের 1.5 বছরের সমস্ত হিসাব, আয় ব্যয় খরচ এবং কার্যকলাপের প্রতিবেদন দেওয়া হয়। আমরা যারা যারা যে পদে ছিলাম তাদেরকে আবার পুনর্নির্বাচিত করা হয়, শুধু মিসেস ভুইয়া নূতন যোগ দেন। প্রথম কয়েক বছর আমি সাধারণ সম্পাদক এবং সাংস্কৃতিক সম্পাদকের কাজ করেছি। এর মধ্যে আরেকটা ঘটনা আছে, সেটা হলো 1970-এ আমার স্ত্রী শ্যামলী দীপা বাংলাদেশে গিয়ে আটকে পড়েছিলেন। 6 মাস ঠিক জানতেও পারেনি উনি বেঁচে আছেন কিনা। উনি ভারতে আমার পরিবারের সঙ্গে চলে গিয়েছিলেন। সেখান থেকে এখানে আসার পরে উনি তারপরে এখানকার চ্যানেল 244 ওনার সাক্ষাৎকার নিলেন। ওনার বিবরণী শুনে সবাই ক্ষুব্ধ, বিকলিত, স্তম্ভিত হলেন। তারপরে চ্যানেল 2 আমাদের আর একটা প্রোগ্রাম করলেন, অ্যান ইভিনিং অফ বাংলাদেশ মিউজিক অ্যান্ড ড্যান্স। এরপরে 6 মাস রিহার্সাল দিয়ে ক্রেজগিতে অনুষ্ঠান করা হলো। আমার তার মূল অঙ্গ ছিল 12টা নাচ। 6টা নাচ ছিল, 6টা আমাদের 6 বাংলা ঋতুর উপর, এসো হে বৈশাখ ওই থেকে আরম্ভ করে, আর বাকি 6টা ছিল বাংলাদেশের পল্লী গীতির উপর। আমার স্ত্রী শ্যামলী নাচের কোরিওগ্রাফি এবং ট্রেনিং দিয়েছিলেন। যারা আগে ঠিক নাচেন নাই, সালমা ভাবি, অপু ভাবি, এদেরকে নিয়ে, অন্যদের নিয়ে 6 মাস রিহার্সাল দিয়ে ক্রেজগিতে আমরা অনুষ্ঠান করি। সে অনুষ্ঠানে স্ট্যান্ডিং রুমও ছিল না, 1500 লোক ছিল। অনুষ্ঠানের ব্যবস্থা এবং সুভিনিয়ারের দায়িত্ব আমার উপর ছিল। প্রোগ্রামের এমসি আমি ছিলাম। অনুষ্ঠান শেষে আমি যখন জিজ্ঞাসা বললাম যে আই হোপ ইউ হ্যাভ এনজয়েড দি প্রোগ্রাম, 10-12 মিনিট স্ট্যান্ডিং ওভেশন ছিল এবং আমাদের ফিটা ওনারা নিলেন না। এরপরে আমাদের দৃষ্টিভঙ্গি একটু পরিবর্তন হলো। তার কারণ হলো আমরা দেখতে পাচ্ছিলাম যে দেশ স্বাধীন হয়ে গেছে এবং দেশে আমাদের সংস্কৃতিটা এখানে ধরে রাখা দরকার। তখন আমাদের লোকসংখ্যাও কিছু বাড়তেছে বা আমাদের সমর্থনটা অনেক বেশি বাড়তেছে, যে আমাদের কৃষ্টি সংস্কৃতি এখানে চর্চা করা এবং সেটার প্রসারণ, এবং আমরা যারা থাকবো আমাদের বংশধরদের যাতে সেটা প্রগতি হয়। এরপরে অনেক বছর আমি ওর পরে আজাদ ভাই ক্লাব স্থগিত হওয়ার কথা বললেন। সেখানে আমি বলতে পারি যে 94 সালে তখনকার যিনি সভাপতি, তিনি 3 বার নির্বাচন ডেকেও নির্বাচন হয় নাই, কেউ অংশগ্রহণ করে নাই। তারপরে পিকনিকের সঙ্গে নির্বাচন ডেকেও সদারফিল্ড রোডে মাত্র 12 জন লোক এসেছিল। তখন নির্বাচন আগে হতো, এগুলো এখন জুন মাসে পিকনিক। তারপরে কমিউনিটি থেকে আমাকে বেশ কিছু লোক অনুরোধ করলেন যে আমি যদি কিছু ব্যবস্থা করতে পারি। অনেক চিন্তা করে, অনেক সঙ্গে আলাপ করে, চিঠি দিয়ে, ফোন করে আমি একটা জেনারেল মিটিং কল করলাম। সে ব্যাপারে ডক্টর আশিস দেব এবং আকরাম ভূঁইয়া আমাকে সাহায্য করছিলেন ওই চিঠিপত্রের ব্যাপারে, এজেন্ডা অর্গানাইজেশনের ব্যাপারে। 16 অক্টোবর জেনারেল মিটিং করি। আগের কমিটির থেকে একটা পয়সা বা মেলিং লিস্টও পাই নাই। $1 করে নিয়ে মেথডিস্ট চার্চ ওয়াটার টাউনে মিটিং করে সেখানে প্র্যাকটিক্যালি আনএনিমাসলি অ্যাডহক কমিটি করা হলো। সে অ্যাডহক কমিটিতে আমাকে চেয়ারপারসন করে, আকরাম ভূঁইয়াকে সেক্রেটারি করে, আরও 3 জন ছিলেন আপনার যে সদস্য, ডক্টর মধুর রহমান, মিসেস সালমা আলম এবং উইথ দি আদার পার্সন, I remember anyway. Then we had many meetings between October 16 and the month of November, the ad hoc committee. Then we called a general meeting on December 4th for the election. We communicated again by letters, mailing letters and telephone call. Again in Watertown Hall we collected $2 and the committee we were elected, myself as president, S.A.M. Haidar as secretary, Nazda Alam as treasurer, Fatima Siddiq, Sheikh Abu Hussein, and Rosie Suraya and Catherine Rahman, those who are members. We continued the work the whole year. All the programs were done.
At the end of the year, the election commissioner conducted the election. We transferred $700 signed by myself, the secretary of the election commissioner. Then later, we were elected again in another panel with Jahangir Kabir and Shahabuddin, etc. So, Ashok Bhai mentioned something few years later anyway. So now I think the community is much larger, much bigger. The attention should be now to, we are living here, our children will live here. So the another objective should be to propagate our culture to our children, to the American people, the best of our culture, and to learn from the American culture what is best of them. Live and let live, and share and care, etc. Now some of this has been reported. Dr. Abdul Momen in 1998 in the paper Pravasi, which was published from New Jersey, New York, he wrote some of this, the headline, Bengalis of Boston, Bostoner Bangalira, Dr. Binoy Paul. And he wrote, did see some of the records I have, which most of the records we have, I have the major ones that I communicated, and Sarmawabi has the rest of them in her house because Mahbul Alam Bhai was the president with me. And then in 98, Dr. Momen wrote, then 93, Nait Khurshid, she wrote again similar title. She also came to my home, Dr. Momen also came to my home, long interview, saw most of the records. Then Mr. Farooq from Europe, he wrote, he heard from Momen, he got some information from Momen, and Momen by transferred some of those. Then I think in 2004, somebody else wrote, then in some of the recognition, the American professors helped us so much. For example, Dr. David Nolin and John Thomas and Stephen Marlin, they are in Dhaka cholera research, they were Harvard professors. When the trouble in Dhaka, it was closing, they were coming. My former student at Dhaka University, I was teacher there. Ganshaha wrote me about them and called me. So I saw them, all these teachers at Harvard and at their homes. And they, from that point on, all their lives, they helped us in every possible way. They were recognized. One example, in 2006 at the 35th anniversary at Kennedy School in Cambridge, those gentlemen, along with myself and few others, were recognized, and Azad and Mehdi, they were in the committee at that year. Then before that 1996, when Sheikh Hasina was honored in the Medford Tufts University program, all these professors, those who helped in all these professors, MIT, Harvard, Brandeis, Tufts, Bush University, they were invited. And because in 70, 71, 72, myself and Dr. Alam was mostly involved, it was decided that the awards will be handed to these honored people through my hand and Mrs. Alam's hand, and that was done. So they were honored at that time. Then the Shaheen, Helal and Torun committee, 3 years before, in this Shadinata program, awarded Lifetime Achievement Award to myself and late Dr. Mahbul Alam. And Mr. Pratapshil wrote about it in Tikana. So some of this has been reported. And I appeal to the communities bigger, people might have different ideas, but for the sake of the community, our children and our good name, we should cooperate, keep being one, and try to help Bain, keep your individual, you may not support somebody, that's okay. But after election, everybody should try to keep Bain going and help. Thank you very much. আমি ভেবেছিলাম যে এখানে আমি আগে আমাদের স্বাধীনতা দিবসের জন্য শুভেচ্ছা জানাচ্ছি এবং বেনের 42 বছরের জন্য আমরা
আপনাদের অভিনন্দন জানাচ্ছি এবং আমারও এখানে 42 বছর হলো আর কি, পার হয়ে গেছে। তো সেম টাইম আচ্ছা, এখানে আমি ভেবেছিলাম যে আমি বয়োজ্যেষ্ঠ হব, তো বিনয় দা এসে আমাকে ডিফিট দিয়ে দিয়েছেন। আসলে যখন স্বাধীনতা যুদ্ধ শুরু হয় তার আগে সামারে আমি এখানে এসেছিলাম 3 মাসের জন্য। তখন ওই স্কটল্যান্ডে পড়াশোনা করতাম অ্যাজ এ ব্রিটিশ এক্সচেঞ্জ স্টুডেন্ট। তারপরে ফেরত যাই, যে দেশে ফেরত যাব, এমন সময় যুদ্ধ লেগে গেল। তো আমরা ওখানে কিভাবে ব্যস্ত হয়ে গেলাম এটা আপনাদের একটুখানি বলি। যে ওখানে আমরা বাস ভাড়া করে বিভিন্ন জায়গায়, এডিনবরা, আমি ছিলাম ডান্ডি স্কটল্যান্ডে, এডিনবরা, গ্লাসগো, ব্র্যাডফোর্ড, এই 3টে শহর প্লাস ডান্ডিতে যে আমরা প্রসেশন করতাম। ছাত্র সংখ্যা যা ছিল আশপাশের সবাই নিয়ে, অনেকে যারা কাজ করতেন, অনেকে ওয়ার্কার ছিলেন, সব মিলিয়ে হয়তো 20-25 জন লোক হতো। গিয়ে আমরা চাদর ধরে পয়সা তুলতাম দেশে পাঠাবার জন্য। এটা বলছি আর্লি স্টেজে, তখন যুদ্ধ শুরু হয়েছে, মারামারি শুরু হয়েছে। তারপরে দেশে ফেরত যাওয়ার কথা ছিল আমার, তো দেশে না গিয়ে আমি আবার এখানে ফেরত আসি। এখানে ফেরত আসি যখন, তখন বেনের জন্ম 3 মাস। তার মানে আমি ফাউন্ডিং মেম্বার না, কিন্তু সাবেক মেম্বার বলতে পারেন। তো আমাদের তখন বেনের জনসংখ্যা অনেক কম ছিলেন। প্রথম প্রেসিডেন্ট আমাদের খোরশেদ আলম সাহেব ছিলেন, উনি সিভিল সার্ভিসে ছিলেন পাকিস্তান আমলে। তো উনি রিজাইন দিয়ে বাংলাদেশের পক্ষে নেন। বিনয় দা ছিলেন। তারপরে এখানে মরহুম ডক্টর মাহবুবুল আলম, যারা আমরা সবাই বড় ভাই বলতাম, ওনাদের লিডারশিপে এখানে বেন খুব জোরসোরে শুরু হয়। এবং বিনয় দা কিছুটা বলেছেন যে আমাদের কন্ট্রিবিউশন, আমরা প্রথম ক্ষেত্রে যে বিভিন্ন পলিটিক্যাল লিডারদের কন্ট্যাক্ট করেই যে আমরা বাংলাদেশের জন্য সুপারিশ করেছি এখানকার গভর্নমেন্টে, তা না, শুধু নয়, আমরা এখান থেকে অস্ত্র টাকা পয়সা অনেক বাংলাদেশে পাঠাবার চেষ্টা করেছি। এবং এক প্লেনে ইন্ডিয়ান এয়ারলাইন্সে আমাদের সব যন্ত্রপাতি যায় এবং সঙ্গে যান 2 জন এই লোক, যাদের আপনি হয়তো অনেকে একজনকে চিনবেন, আরেকজন হাসান বলে একজন ইঞ্জিনিয়ার ছিলেন, MIT-তে পড়াশোনা করছিলেন, উনি যান সঙ্গে। এবং তৈয়বউদ্দিন মাহদাব বলে, উনি এক্স সিভিল সার্ভিস, পাকিস্তান আমলে রিজাইন দিয়ে উনি এখানে ছিলেন, উনি যান পলিটিক্যাল সাইডটা কভার করতে। এবং ওনারা যে আগরতলায় গিয়ে হাসান সাহেব ট্রেনিং দিয়েছেন কীভাবে যন্ত্রপাতি, ইলেকট্রনিক গুডস, তখন মানে ওয়াকি টকি টাইপের এবং অন্যান্য যন্ত্রপাতি, তখনকার সফিস্টিকেটেড যেসব যুদ্ধের জন্য দরকার। আর আমাদের তৈয়বউদ্দিন মাহতাব, উনি কলকাতা, আগরতলা 2 জায়গায় গিয়ে উনি পলিটিক্যাল কিভাবে মানে লোকজনে কি করা যায় না করা যায় এসব, ওনারা প্রায় কয়েক মাস ছিলেন ওখানে, আমি ঠিক ডেটটা জানি না। যাই হোক, তো এটা এখানে আমরা, আপনারা অনেকেই জানেন, বলেছেন বিনয় দা অনেকভাবে, আরও শুনবেন ডক্টর বামন দাসের কাছে, এবং যারা ছিলেন তারা, আমি তখন 25 বছর বয়স। তো চিন্তা করুন যে 25 বছর বয়সে যে যুদ্ধ শুরু হয়েছে, কোনো খোঁজ খবর নাই কাউরি, আত্মীয় স্বজনের কাউরি কি হচ্ছে না হচ্ছে, তখন অন্য ফিলিংস আপনারা যারা না উপলব্ধি করেছেন তারা বুঝতে পারবেন না। তো যাই হোক, যুদ্ধের সময় আমরা তখন ওই পাকিস্তানে যেসব আটকে রেখেছিল আমাদের বাঙালিদের কনসেন্ট্রেশন ক্যাম্পে, তাদের সঙ্গে দেশের কোনোই সম্পর্ক ছিল না। তো সামহাও আমরা কন্ট্যাক্ট করলাম যে আমরা মানে মিডিয়াম, এখান থেকে পাকিস্তান থেকে আমাদের কাছে খবর আসবে বিভিন্ন ভালো মন্দ কারণ আছে, যখন একটু অবস্থা ভালো হলো, কিন্তু তখনও যুদ্ধ চলছে। আর এখান থেকে আমরা কোনোভাবে বাংলাদেশে খবর পাঠাবার চেষ্টা করব যে না, ওনারা ভালো আছেন। এর পর্যায়ে যখন দেশ স্বাধীন হলো, দেশ স্বাধীন হওয়ার পরে এখনও অনেক বাঙালি পাকিস্তানে বন্দী। তো তারা তখন বিভিন্নভাবে আফগানিস্তান হয়ে অনেকে বাংলাদেশে আসার চেষ্টা করতে থাকলেন। তো তার মধ্যে তখন ধরেন টাকা পয়সা, আমরা তখন স্টুডেন্ট, পয়সা টয়সা বেশি নেই এমনিতে, তবুও যতটা পেরেছি আমরা কয়েকজনকে আমি হেল্প করেছি যারা আফগানিস্তান হয়ে দেশে ফেরত গেছেন। আমাদের এখানে বেনের অনেক মেম্বার এখনও বাংলাদেশের গভর্নমেন্টে আপনার মিনিস্টার মানে অ্যাডভাইজার,
যেমন ধরুন আওয়ামী লীগের 4 জন আছেন এই মুহূর্তে, 4-5 জন। আমাদের যে ইলেকশন কমিশনার যিনি হবেন তিনিও ব্যানের মেম্বার, বস্টনে ছিলেন, বস্টন ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন, ডক্টর না তো এই কাজী রকিবউদ্দিন আহমেদ। এবং যখন তত্ত্বাবধান সরকার ছিল তখনও আমাদের ব্যানের মেম্বাররা ওখানে ছিলেন। সেজন্য আমরা বাংলাদেশে গত 40 বছর 42 বছর ধরে আমাদের কিছু না কিছু লোক সবসময় ব্যানের ওখানে আছেন। এই হলো হিস্ট্রি। এখানে বেনে যখন আমরা ব্যান শুরু হলো তখন আমাদের মধ্যে লোকজন কম ছিল, তো বোধহয় আমরা যখন শুরু করেছিলাম 30-35 জন, না বিনয়দা? ওরকম। তারপরে আস্তে আস্তে বেড়ে 74-75-এ অনেক লোকজন আসলেন। আমি বোধহয় 79-এ বাংলাদেশ অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ইলেক্টেড হয়। ইলেক্টেড মানে তখন আপনার বন্ধু বান্ধব মিলে সবাইকে ধরে। আমি একটা ছোট্ট ঘটনা বলি। আমার পরে ইলেকশন হবে, তখন আমাদের ক্যান্ডিডেট হলেন 2 জন, শহীদ ভাই উনি এখানে বসে আছেন, শহীদ আহমদ আর বামন দাস বসু। তো ভোট টোট ওই হ্যান্ড ওভারে একটা চার্চে আমাদের এ ধরনের ফাংশন হতো। ওখানে ভোট টোট সব হবে বন্ধু বান্ধবের মধ্যে, যা হোক। ভোট টোট হওয়ার পরে দেখা গেল যে বামন দাস বসু 1 ভোটে জিতে গেছেন। তো যারা ধরুন শহীদ ভাইয়ের সাপোর্টার তারা তো খুব মনটা একটু খারাপ করলেন, শহীদ ভাই আপনি কেমন করে ফেল করলেন, আমরা তো ভেবেছিলাম আপনি জিতে যাবেন। বলে আপনি কাকে ভোট দিয়েছেন? বলে কেন, বামন দাসকে। তো লোকজন যারা বললো যে আপনি কেউ না গেলে বামন দাসকে ভোট দিতে গেলেন, বলে নিজেকে ভোট দেওয়া যায় নাকি আবার। তো এই ধরনের আমাদের হৃদয়তা ওই ধরনের ছিল যে আপনাকে লোকে সিলেক্ট করছে, কিন্তু আপনি যাকে উপযুক্ত মনে করেছেন তাকে আপনি নিজে ভোট দিয়ে এসেছেন। তো এখন এখানে যথেষ্ট কম্পিটিশন, এবং এখানে রিয়ালি ক্যাপেবল লোক না হলে ইলেকশন হতে পারবেন না। আমি শুধু এইটুকু বলবো যে আমরা যখন বাংলাদেশ স্বাধীন হবার আগে আমরা সবাই আওয়ামী লীগের সাপোর্টার ছিলাম। এটা কেউ স্বীকার করুন আর না করুন, সবাই আওয়ামী লীগের সাপোর্টার ছিলাম, এবং আমরা যতটুকু করবার আওয়ামী লীগের জন্য করেছি। পরবর্তীকালে আমি কোনো পার্টির পক্ষে থাকি নাই, এই জন্য যে বাংলাদেশ হবার পরে আমাদের কন্ট্রিবিউশন ওখানে খুবই লিমিটেড। তো সেই জন্য এখানে গত ইলেকশনে আমাকে 2 পক্ষেরই 2 জন কম্পিটিটার্স 2 পক্ষের তরফ থেকে তাদের ইন্ট্রোডাকশন করার জন্য ক্যান্ডিডেটদের আমাকে সুযোগ দিয়েছিলেন, সেজন্য আমি অনেক কৃতজ্ঞ। আচ্ছা, এই বলে আমি করছি যে এখানে কয়েকটা আমি আপনাদের অল্প সময়ের মধ্যে অনেক ঘটনা বললাম। এখানে বেনের অন্যান্য কন্ট্রিবিউশনের মধ্যে যেটা ইম্পর্টেন্ট, যে চ্যারিটেবল কন্ট্রিবিউশন। আমাদের সময় অনেক কয়েকটা সাইক্লোন হয়েছে বড় বড়, এবং আমরা 2 সপ্তাহ 3 সপ্তাহের মধ্যে 30, 40, 50 হাজার ডলার তুলতে পেরেছি অল্প সংখ্যক আমাদের ব্যান্ড মেম্বার এবং আশপাশে অন্যান্য লোকজনদের কাছ থেকে। এখন আমরা প্রায় 20,000 বাঙালি এখানে, এবং কম বেশি সবাই ব্যান্ড মেম্বার, কেউ আসি না আসি, কিন্তু ব্যান্ড আমাদের বলবৎ আছে এবং ভবিষ্যতেও থাকবে। সেজন্য ব্যান্ডের তরফ থেকে আমি রিকোয়েস্ট করব ব্যান্ডের কর্মকর্তাদের এখন এবং কর্মকর্ত্রী, যে ওনারা যেন কোনো পার্মানেন্ট চ্যারিটেবল অর্গানাইজেশন করার জন্য চেষ্টা করেন এখানে। কেননা আমরা অনেকেই চাকরি টাকরি করি, অনেকে আপনার ব্যবসা করি, মোটামুটি আমরা গরিব না এখানে। এই জন্য আমি বলবো যে আমি 7 বছর আগে আবার ব্যানের আরেকজন মেম্বার ডক্টর শ্যাম আহমদ ফরিদ, দেখেন বস্টন ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করে গেছেন উনি, ওনাকে নিয়ে এবং আমার আরও কয়েকজনকে লোককে নিয়ে একটা অর্গানাইজেশন করি, নাম দিই USA অ্যান্ড মাদারল্যান্ড চ্যারিটেবল ফাউন্ডেশন। এখানে রেজিস্ট্রি করি এবং নন প্রফিট অর্গানাইজেশন হিসেবে আপনার ট্যাক্স আইডি পাই। তারপরে ওখানে যখন ওঠার জন্য যে সিস্টার অর্গানাইজেশন করতে চাইলাম, বলে যে তুমি যদি USA বলো তো 6 মাস ফরেন অফিসে পাঠাতে হবে আমাদের। তো ওটা USA বাদ দিয়ে মাদারল্যান্ড চ্যারিটেবল ফাউন্ডেশন বলে একটা অর্গানাইজেশন ওখানে রেজিস্ট্রি করি, এবং 7 বছর চলছে ওটা আমাদের নিজের ফাউন্ডেশনের, নিজের ফ্যামিলি সাপোর্টে। এবং এখন 71টা ছেলে মেয়ে স্কুল কলেজ আবার 50-50 তাদের স্কলারশিপ আছে। আমি এই জন্য বলছি যে আমরা এখানে একটা যদি লাঞ্চ খাই, বিগ ম্যাক এবং একটা স্মল ফ্রেঞ্চ ফ্রাই আর একটা ড্রিঙ্ক,
তাহলে যে পয়সাটা আমরা খরচ করি এখানে, তাতে পুরোপুরি 1 মাস একটা হাই স্কুলের স্টুডেন্টকে সাপোর্ট করা যায়। এবং আমি প্রথমে শুরু করলাম আমার ফ্যামিলি মেম্বারদের নিয়ে, যে সবসময় ছোট থেকে শুনে আসছি চ্যারিটি বিগিনস অ্যাট হোম। তো আমি যেসব স্কুল কলেজে পড়েছি, সেসব স্কুল কলেজে আমি যদি 1-2 করে ছাত্র ছাত্রীকে পড়াশোনার সুযোগ করে দিতে পারি, তাহলে কয়েক বছরের মধ্যে বেশ কিছু উপকৃত হবে। তো এই ভেবে পরে হিসাব করে দেখলাম যে আমার ভাই বোন, আমি সব বিভিন্ন স্কুল কলেজ হলে প্রায় 7-8টা স্কুল কলেজকে দিয়ে শুরু করি, 10টা করে ছাত্রছাত্রী নিয়ে। তো আপনারা যারা এখানে আছেন, এখন আমার স্কুল বা কলেজে আপনাদের সাহায্য করার দরকার নেই হয়তো, আর আপনাদের ইন্টারেস্ট হবে না। আপনারা যদি নিজেদের স্কুল কলেজকে 1-2 ছাত্রছাত্রীদের হেল্প করে তাদের পড়াশোনার জন্য সুযোগ করে দেন, তাহলে হয়তো একটা ফ্যামিলি অনেক উপকৃত হবে। এই জন্য আপনাদের একটা রিকোয়েস্ট করছি। আর একটা আমার রিকোয়েস্ট, যে রিসেন্টলি আমাদের বাংলাদেশ নিয়ে, আওয়ামী লীগ বিএনপি নিয়ে ভীষণ লেখালেখি হচ্ছে, অনেক কবিতা পাঠ হচ্ছে, অনেক কিছু হচ্ছে, যারা অনেক ট্যালেন্টেড লোক আছেন এখানে। আমি বলবো যে আমাদের ছেলেমেয়েরা যারা এখানে বড় হচ্ছে, তাদের পলিটিক্যাল এখানে ফ্রেমওয়ার্কে এনগেজ হওয়ার জন্য আপনারা কি করছেন? কেন তারা আমাদের ধরেন কালচারাল অত এনজয় করে না, তারা ভাষা তাদের এখন ইংলিশ মিডিয়াম, সেজন্য তাদেরকে আমাদের এনকারেজ করার জন্য যদি এখানে কোনো একটা আপনার থিঙ্ক ট্যাঙ্ক টাইপের অর্গানাইজেশন করেন, যেখানে এখানে লোকাল পলিটিক্সে, যেমন ধরেন কেমব্রিজ, মেডফোর্ড, লেক্সিংটন বা যে কোনো এখানে যদি আপনারা লোকাল পলিটিক্সে ইনভলভ হন, তাহলে আমরা বাংলাদেশের অনেক কিছু ইনফ্লুয়েন্স করতে পারবো এখানকার পলিটিশিয়ানদের সহায়তায়। যেমন ধরুন, আমরা নিউ ইয়র্কে এক ভদ্রলোক, শাহিন না নিউ ইয়র্ক না, সরি, নিউ হ্যাম্পশায়ারে উনি সিলেক্টম্যান হয়ে গেছিলেন, এবছরে স্টেট কংগ্রেসম্যান হয়েছেন। ওদিকে আমাদের সুরুজবাড়িতে আর একজন ডিরেক্টর আছে। আপনারা এখানে অনেকেই শিক্ষিত এবং শিক্ষিতা, আপনারা যদি সুযোগ নেন, আমি এক মিটিংয়ে আমি প্রস্তাব করেছিলাম যে আমাদের যেমন কেমব্রিজে উপযুক্ত কোনো পলিটিক্যাল পজিশনে দাঁড়াবার জন্য আমাদের করিম পাটোয়ারি আছেন, আর আমাদের এই যে নাসিম ভাবি আছেন, হ্যাঁ, এনারা উপযুক্ত, এনারা থাকেন ওখানে, এনারা যদি দাঁড়ান সাপোর্ট পাবেন। এই ধরনের প্রত্যেক শহর থেকে, প্রত্যেক টাউন থেকে যদি আমরা লোকজনকে মোটিভেট করি এবং তাদের হেল্প করি ফাইন্যান্সিয়ালি প্লাস অন্যান্য আমাদের এক্সপার্টিস দিয়ে, আমার মনে হয় 4 বছরে যখন আপনার প্রেসিডেন্সিয়াল ইলেকশন হবে, আমরা উইল বি ফর্মিডেবল ফোর্স। আর এখানে জানেন যে পলিটিক্যাল ফোর্স কত স্ট্রং। তো এইটুকুই আমি বলে আজকের জন্য শেষ করতে চাই। আমি সবাইকে অভিনন্দন জানাচ্ছি এবং আমাকে সুযোগ দেওয়ার জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। উপস্থিত প্রাক্তন সভাপতি বৃন্দ, শ্রদ্ধেয়া সালমা ভাবি এবং সুধীবৃন্দ, আমি যখন এই কমিউনিটিতে যোগ দেই তখন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ নিউ ইংল্যান্ডের বয়স হচ্ছে 4 বছর। তারপর থেকে গত 38 বছর ধরে আমি এই অ্যাসোসিয়েশন যখনই যে কর্মকাণ্ড লিপ্ত হয়েছে আমি তাতে যোগ দেবার চেষ্টা করেছি, উৎসাহ দিয়েছি। যদি কেউ উৎসাহ পেয়ে থাকেন তাহলে নিজেকে ধন্য মনে করব। তার কারণ আমি সবসময় বিশ্বাস করি যে একটি কমিউনিটিতে এমন একটি সংগঠন বা ফোরাম থাকা দরকার যেখানে সবাই তাদের দল মত ধর্ম নির্বিশেষে নারী পুরুষ সবাই সেখানে উপস্থিত হতে পারবেন, মেলামেশা করতে পারবেন, আনন্দ ফুর্তি করতে পারবেন। অন্যান্য যত সংগঠনই থাকুক দল মতের ভিত্তিতে একটি সংগঠন থাকা উচিত যেখানে সবাই এসে একত্রিত হতে পারে। এবং আমি খুব খুশি যে গত 38 বছর ধরে, যে 38 বছর আমি এখানে আছি, বাংলাদেশ অ্যাসোসিয়েশন নিউ ইংল্যান্ড তার এই চরিত্রটি সে বজায় রেখেছে। এবং আমি আশা করব যে যতদিন এখানে কোনো বাংলাদেশি কমিউনিটি থাকবে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ নিউ ইংল্যান্ডও থাকবে এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ নিউ ইংল্যান্ড তার এই চরিত্রটি সে বজায় রাখতে সমর্থ হবে।
আমি যখন যুক্ত ছিলাম বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইংল্যান্ডের সাথে সরকারিভাবে, আমি 2 বার প্রেসিডেন্ট হয়েছিলাম, তখন এখানকার লোক সংখ্যা তো অত্যন্ত অল্প কয়েকজন ছিল। কতজন? আমাদের তখন উইকেন্ডটা কাটতো সালমা হবির বাসায়, বুঝতেই পারছেন আমরা কতজন লোক ছিলাম বেইনের, খুবই অল্প কয়েকটি লোক। কিন্তু তাই বলে আমাদের কিন্তু কোনো কর্মকাণ্ডে কিন্তু আমরা অনেক ব্যস্ত থাকতাম। প্রচুর সাংস্কৃতিক অনুষ্ঠান আমার এখানে করা হয়েছে। আপনারা ইন্টারেস্টেড হবেন কিনা জানি না, রুনা নায়লা প্রথম আমেরিকাতে আসেন এই বস্টনেই, এই বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব নিউ ইংল্যান্ড রুনা নায়লাকে এখানে নিয়ে এসেছিল। তারপরে আমরা উত্তম কুমারকে একটা দেওয়া হয়েছিল, তাকে একটা স্বীকৃতি দেওয়া হয়েছিল। বেগম সুফিয়া কামালকে এখানে সম্মান দেখানো হয়েছে। আর আমার সবসময় একটা অনুষ্ঠানের কথা মনে পড়ে, সেটা কি উপলক্ষে যে অনুষ্ঠানটা হয়েছিল আমার ঠিক খেয়াল নেই। MIT-তে এক ভদ্রলোক আছেন এখানে, তার নাম হচ্ছে দুলাল তালুকদার, আপনারা নিশ্চয়ই চেনেন তাদের সবাইকে। সে প্রায় 1 মাস বা 1.5 মাস কি পরিশ্রমটাই করে, যারা এখানে কোনোদিন নাচেনি, ছেলে এবং মেয়ে, তাদেরকে দিয়ে নাচিয়ে যে একটা অনুষ্ঠান করেছিল সেই MIT-তে, আমি একটু বাড়িয়ে বলছি না, আমি আজ পর্যন্ত ওরকম অনুষ্ঠান এখনো দেখিনি বস্টনে। দুলাল, আপনি একটু দাঁড়ান না, দাঁড়ান দুলাল। দুলাল তালুকদার। তো যাই বলছিলাম যে আমরা সংখ্যায় কম ছিলাম, কিন্তু তাই বলে আমরা নিষ্ক্রিয় ছিলাম না। তো একটা কথা আমি জামানের কথা সূত্র ধরে একটা কথা বলতে চাই। এই বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব নিউ ইংল্যান্ডের প্রচুর মেম্বার এখন বাংলাদেশ সরকারে এবং বাংলাদেশে খুব বিখ্যাত লোক। মির্জা আজিজুল ইসলাম, আমার যতদূর মনে পড়ে উনি বোধহয় প্রেসিডেন্টও ছিলেন এক সময় বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব নিউ ইংল্যান্ডের, তাই না? তারপরে বাংলাদেশ ব্যাংকের প্রাক্তন গভর্নর ফরাসউদ্দিন আহমদ, তারপরে কাজী রকিবউদ্দিন আহমদ, যিনি এখন নির্বাচন কমিশনার বাংলাদেশের, তৌফিকে ইলাহি চৌধুরী, যিনি বিদ্যুতের উপদেষ্টা, এরা সবাই কিন্তু এই বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইংল্যান্ডের সাথে যুক্ত ছিল। তৌফিক খুব সম্ভব জেনারেল সেক্রেটারি ছিল। এবং আমি যখন দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট হলাম, তখন এই বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব নিউ ইংল্যান্ডের প্রথম কনস্টিটিউশন তৈরি হয় এবং তৌফিকে ইলাহি চৌধুরী তার সাথে জড়িত ছিল এবং সে প্রধান উদ্যোক্তা ছিল। এই প্রসঙ্গে আরেকটু কথা বলি, যখনই আমি বলেছিলাম যে আমার বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব নিউ ইংল্যান্ডে একটা কনস্টিটিউশন দরকার, তখন এই প্রস্তাবটা অনেকেই পছন্দ করেন নাই, অনেকে বিরোধিতা করেছেন। সেই জন্যই বোধহয় দ্বিতীয়বারের ইলেকশনে আমি মাত্র 1 ভোটে জিতেছিলাম। এর আগের বারের ইলেকশনে আমি অনেক ভোটে জিতেছিলাম। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। সব বলেই দিলেন, আমার থেকে পুরনো যারা বাংলাদেশের সেই 71 সাল থেকে সব। আসলে বাংলাদেশ যখন তৈরি হয়, বাংলাদেশ তো 4 বছর পরে এসেছিলেন, আমি 3 বছর পরে এসেছি। আমরা এই সময় অ্যাসোসিয়েশনটা পেয়েছি, তৈরি পেয়েছি। আমরা শুধু নৌকো তৈরি ছিল, উঠে বসেছি, এই সেটা 71 সালেরই। আর আমি 71 সন থেকে শুরু করতে পারিনি। আমি তো 71 সনে আমেরিকায় আসি, বাংলাদেশ হওয়ার আগেই আসি, নিউ ইয়র্কে প্রথম আসি। নিউ ইয়র্কে তখন চাকরি খুঁজছি, চাকরি পাই না, এসছি তো ইমিগ্রেশন ভিসা নিয়ে। তারপরে চাকরি পেয়ে বস্টনে আসলাম, বস্টন মানে লোয়েলে, 1973-তে। 1970-তে অলরেডি বাংলাদেশ অ্যাসোসিয়েশনের বয়স তখন অলরেডি 3 বছর হয়ে গেছে। তো আমি এসে আমাকে অ্যাসোসিয়েশনের তৈরি নৌকোতে উঠে বসলাম। আমাদের তখন ওই যে বলছি, আমাদের একটু অল্প গোষ্ঠী ছিল, আমাদের প্রায় এক জায়গায় না এক জায়গায় প্রত্যেক কিছু না কিছু হতো সবসময়। আর আমার মনে পড়ে না যে কোনো বছর আমি এক্সিকিউটিভ কমিটির মেম্বার ছিলাম না, প্রত্যেক বছরই ছিলাম কিছু না কিছু মেম্বার হিসাবে। তো শেষ পর্যন্ত তখন একটা আমাদের ছিল আনরিটেন কনস্টিটিউশন। আমরা বলতাম যে তখন একটা সুবিধা ছিল যে সুবিধা মতো কোথা থেকে কত লোক না হবে এসব
ওই আলম ভাই ওসব ঠিক করতেন না, বড় ভাই ঠিক করতেন, উনি খুব ইন্টারেস্টেড ছিলেন। তো উনি একবার বললেন যে আর তখন একটা মানে রিটেন কনস্টিটিউশন না আনরিটেন কনস্টিটিউশন ছিল যে প্রত্যেক বছর আমরা একটা নতুন প্রেসিডেন্ট তৈরি করব, আনরিটেন কনস্টিটিউশন। আমি এটা মেনশন করিনি তখন, বামন দাসের সঙ্গে ইয়ের সঙ্গে আমার যখন হলো আমি হেরে গেলাম এক ভোটে, আমার ভোটে উনি জিতে গেছেন। আমি আশা করেছিলাম ওনার ভোটটা আমি পাবো, কিন্তু উনি আমাকে ভোট দেননি। তারপরে আমাকে যখন দাঁড় করিয়েছে আমাকে মানে আমার খুব ইন্টারেস্টেড ছিল না আসার এখানে, বামন দাস ভালোই কাজ করতেছিল। তো বলছে যে না, একটা অ্যাসোসিয়েশনের প্রত্যেক বছর নতুন লোক দরকার, আপনি অনেক বছর ধরে আছেন, আসছেন যখন আসেন। আমি বলি ঠিক আছে, কাউকে যদি না পাওয়া যেত তাহলে আমি তাকে একটা কন্ডিশন দিলাম যে আপনি দেন, ইলেকশন করেন, কিন্তু আমার আত্মীয় স্বজন যারা আছে, এমনকি আমার ওয়াইফকেও আপনারা বলবেন না যে আমি দাঁড়াচ্ছি, আমার নাম বলবেন না। তারা যদি জেনে শুনে যদি ভোট দেয় ফাইন, ভোট না দিলে আমার কোনো আপত্তি নেই। তখন আবার ওই এসছে কি বলে তৌফিক আলাহি সিএসপির লোক, তাদের আবার ডিভাইড অ্যান্ড রুল আছে, ওইভাবে তিনি চালিয়েছে। তো আমি তো হেরে গেলাম, কিন্তু এক্সিকিউটিভ মিটিং তখন একটা করা হলো, কনস্টিটিউশন করা, রিটেন কনস্টিটিউশন করার একটা কমিটি করা হলো। তো সেই কমিটিতে আমি মেম্বার ছিলাম না। একটা ড্রাফট আমিও করেছিলাম প্রথম, সেই ড্রাফটের উপরে কাজ হলো, পিভটি টেরেসে হলো। তো আমি তখন বললাম ওই তৌফিক আলাহিকে বললাম যে এখন এই যে আপনারা কনস্টিটিউশন করেছেন করেন, ঠিক আছে, কিন্তু এটার একটা তো ওরা আলাদা করতে চাচ্ছেন, এটা এখন করার কোনো দরকার আছে? তখন উনি একটা কথা বললেন যেটা আমার মনে খুব খারাপ লাগলো এই জন্য। উনি বললেন আমরা তখন হলো কি কিছু মিটিং হলে আমরা ওই সালমা ভাবির বাড়িতে যে আমরা মিটিং হতো, বরাবর মিটিং হোক বা না হোক ওখানে মানে জড়ো হতো। তখন উনি একটা কথা বললেন, ওর কথাটা হলো ওনাকেই কিন্তু ওই আলম ভাই কিন্তু ওনাকে কমিটিতে, তখন হলো কি বাসওয়েল এভিনিউতে কয়েকজন সিএসপি লোক এসে হয়েছে, জমা হয়েছে। তারা আমেরিকার সরকার কিছু, আমেরিকা কারা জানি না, কিছু স্কলারশিপ দিয়েছিল ইউনিভার্সিটিতে, তারা ওগুলো ইনভেল করে, সেক্রেটারিয়েটে ছিল তারা নিজেরাই অ্যাভেল করে চলে আসছে পড়াশোনা করার জন্য। তো ওখানে ওই বাসওয়েল এভিনিউতেই তখন আমাদের বাংলাদেশ হয়ে গেছিল, একটা কমিউনিটির মতো হয়ে গিয়েছিল। তখন ওই তৌফিক আলাহিও ওখানে ছিল। তো ওখানে উনি বললেন যে অ্যাসোসিয়েশন বাংলাদেশের অনেক এসব আসছে, ওদের পড়াশোনা করতে আসছে, ওদের থেকে কিছু লোক জোগাড় করা হোক, অ্যাসোসিয়েশনে আনা হোক। তখন ওইভাবে তৌফিক আলাহিকে উনি সিলেক্ট করে আনলেন, কথাবার্তা করে কমিটির মেম্বার হলেন। সেই তৌফিক আলাহি যখন বামন দাসের সঙ্গে আমার ইলেকশন হচ্ছে, আলম ভাই সবসময় চেষ্টা করতেছেন আপনাদের কমিউনিটির কাছে, আপনাদের কাউকে করতে চান নাকি, কমিউনিটিতে কাউকে নাম দিতে চান কিনা বলেন, আমরা প্রপোজ দেন, আমরা করি। উনি নিজে থেকে কখনো করতেন না। পরে তখন কেউ আসতো না, দিত না, প্রপোজাল দিত না যে আমি প্রপোজ দিই, এরকম কোনো প্রপোজাল আসেনি। তখনই আলম ভাই মানে নেমে করলেন। যখন ওই ওই তৌফিক আলাহি শুনল যে ওই আলম ভাই আমার নাম দিয়েছে, প্রপোজ করেছে, তখন এসে বললেন এটা কি করে হয়, তখন ইলেকশন হতে হইব না, মানে তো উনি তখন আবার বামন দাসের আবার প্রপোজ করলেন, আবার উনি তখন প্রপোজ করলেন বামন দাসকে। তখন আমি ইলেকশনে তো আমি অত বেশি ইন্টারেস্টেড ছিলাম না, আমি তেমনি রাজি হলাম যে কেউ আসছে না যখন। তো আমি তখন এই কন্ডিশন দিয়েছিলাম আমাদের আলম ভাইরে, খবরদার আমার এখানে অনেক আত্মীয় স্বজন আছে, তাদের মধ্যে আপনি কখনোই, তারা যদি যায় না, যদি ভোট দেয় তাহলে ফাইন, মানে তাদের ডিসিশন তাদের নেই। তো আমার ওই দিকের ভোট কিন্তু সব কিছু বামন দাসই পেয়েছে, বামন দাস কাজ করেছিল ভালো না। তো সব থেকে মজার ব্যাপার হলো কি, কয়েকদিন পরে আমার ওয়াইফ আমাকে জিজ্ঞেস করে,
আচ্ছা বামন দাসের এগেনস্টে কে দাঁড়াইছিল, আমাকে জিজ্ঞেস করে। আমি বললাম কে দাঁড়াবে, কে দাঁড়িয়েছে, হঠাৎ দাঁড়িয়ে কিন্তু কেউ জানে না, শোনে না। তার কয়েকদিন পরে বলে যে তুমি দাঁড়িয়েছিলে, কই আমাকে তো বলে নেই, তো আমি দাঁড়ালে তুমি কি করতে, তুমি তোমার যাকে পছন্দ তাকে ভোট দিয়েছ। তো এই একটা হাসাহাসি হলো এই আর কি। তো যাই হোক, কিন্তু উই ডিড হেল্প বামন দাস। পরের বছর, আগের বছরও আমরা হেল্প করেছি, সেই বছরও আমরা হেল্প করেছি। বাট আই নেভার থট টু গেট আউট অফ দ্য, হেরে গিয়ে যে আরেকটা অ্যাসোসিয়েশন করা, নেভার থট অফ দ্যাট, স্টিল ওয়ার্ক ফর দ্য অ্যাসোসিয়েশন। তারপর অনেকেই আমাকে আবার অ্যাসোসিয়েশন করে, কি ওই হারুন রশিদ সাহেব এসেছিলেন ইলেকশন কমিশনার হয়ে, আমি হই নেই আর কি। পরে বোধ হয় সেটা কত 1979 হয়েছিল না, ওটা বামুনদাস ছিল মনে আছে আমার। বামুনদাস জিতার পর আমি যে বললাম যে এখন প্রেসিডেন্ট হওয়া মানে সে চণ্ডী কি বলে, চণ্ডী জুতোর সেলাই থেকে চণ্ডী পাত সব করতে হয় প্রেসিডেন্টকে। আসলে তাই খুব খেটেছিলেন উনি, ওনার সঙ্গভঙ্গ নিয়ে অনেক খেটেছিলেন। যাই হোক, তারপরে বোধ হয় আমি বোধহয় আমাকে তখন প্রেসিডেন্ট করা হলো বোধহয় 1987 না, অনেক বছর পর। তখন মানে অ্যাসোসিয়েশনের মধ্যে কেমন যেন একটা দোমনা ভাব হয়ে গেছে। তখন আমার ফার্স্ট ছিল যে ঠিক আছে, সবাই যদি মানে ইয়ে ছিল, আমার আগে ছিল, জামান ছিল ওয়াসিমুজ্জামান একটা কমিটি করে দিয়ে বললো শৈব আপনি দাঁড়ান, মানে ওই যাবে, কোনো কিছু হবে না, যদি না পাওয়া যায় ঠিক আছে। তো আমি রাজি হলাম, তো হয়ে গেল, আনকনটেস্টেডে আমি প্রেসিডেন্ট হয়ে গেলাম। তখন আমি বললাম সেখানে আমি প্রেসিডেন্ট হয়েছি, কিন্তু কথা হলো কাজ করবেন আপনারা করেছেন আমাকে, কাজ আপনারা করবেন। আমার if I am a success, it is your success. If I am not success, it is my fault. তাহলে এখন ওইভাবে সেই বছর সবাই আমার কমিটিতে যারা ছিল আমি তাদেরকে সালাম দিই, মানে খুব কাজ করেছে সেই সময়, তাদের প্রত্যেকের কথা আমার মনে আছে, তারা দারুণ খেটেছে, এই আর কি। তারপরে আমার সময়টা